আমাদের পৃথিবীতে অনেক বিশাল জঙ্গল রয়েছে যেখানে বড় বড় প্রাণীরা বাস করে। আফ্রিকা মহাদেশের মধ্যে একটি রহস্যময় ও ঘন জঙ্গল রয়েছে যা কঙ্গো রেইন ফরেস্ট নামে পরিচিত। এই জঙ্গলটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। এই জঙ্গল এতটাই বিস্তৃত যে এর মধ্যে ইউনাইটেড কিংডমের মতো 20টি দেশ একসাথে বসানো সম্ভব। এর মোট আয়তন প্রায় 37 লক্ষ বর্গ কিলোমিটার। যদিও এই জঙ্গলটির আকার বিশাল, কিন্তু এর রহস্য ও ভয়ের মাত্রা আরো বেশি। বলা হয়ে থাকে এই জঙ্গলের কিছু অংশ এতটাই রহস্যময় ও গভীর যে মানুষ সেখানে পা রাখার সাহসী পায় না। এমনকি এখানকার আদিবাসীরাও এই অরণ্যের গভীরে প্রবেশ করতে ভয় পায়। কঙ্গো জঙ্গল শুধু মানচিত্রের একটি অংশ নয়, পুরো অঞ্চলটি রহস্য এবং বিস্ময়ে ভরপুর। আজকের এই ভিডিওতে আমরা কঙ্গো বন এবং কঙ্গো দেশের অদ্ভুত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল টাইটানোবোয়া, যার দৈর্ঘ্য 47 ফুট পর্যন্ত হতে পারত এবং ওজন ছিল প্রায় 1100 কেজি। এই সাপের অস্তিত্ব 6 মিলিয়ন বছর আগে ছিল বলে মনে করা হয়। এর জীবাশ্ম প্রথম কলম্বিয়ায় আবিষ্কৃত হয়। কিন্তু যদি বলা হয় যে টাইটানোবোয়ার এখনো মৃত্যু হয়নি এবং আমাদের এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছে, 1959 সালে বেলজিয়ামের এয়ারফোর্সের কর্নেল রেমি ভ্যান লিয়ার্ড একটি মিশন শেষে হেলিকপ্টারে করে ক্যাম্পে ফিরছিলেন। সেই সময় তার হেলিকপ্টারটি কঙ্গোর কাটাঙ্গা অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ সে জঙ্গলের মাঝে কিছু অদ্ভুত বস্তু দেখতে পায় যা নড়াচড়া করছিল। ভ্যান লিয়ার্ড একজন দক্ষ ও অভিজ্ঞ পাইলট ছিলেন, তাই তিনি উপরের থেকে নিচে থাকা বস্তুটির আকার সঠিকভাবে পরিমাপ করতে পারত। এই অদ্ভুত প্রাণী দেখে তার এবং তার সঙ্গীদের কৌতূহল আরো বেড়ে যায়। তাই তারা হেলিকপ্টারটি নিচে নামিয়ে বস্তুটি ভালোভাবে দেখার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন তারা নিচে পৌঁছায় তখন তারা এমন কিছু দেখতে পায় যা তাদের কল্পনার বাইরে ছিল। তারা দেখতে পান জঙ্গলের মাঝখানে একটি বিশাল সাপ পড়ে আছে, যার দৈর্ঘ্য প্রায় 50 ফুট। সাপটির মাথার দৈর্ঘ্য ছিল 3 ফুট এবং প্রস্থ 2 ফুট। এর শরীরের রং ছিল ডার্ক ব্রাউন ও সবুজ, আর পেট ছিল সাদা। রেমি ভ্যান লিয়ার্ড সাপটি দেখে বিস্মিত হন এবং আরো কাছ থেকে পর্যবেক্ষণ ও ডকুমেন্টেশনের জন্য হেলিকপ্টারটিকে আরো নিচে নামানোর নির্দেশ দেন। যখন তারা হেলিকপ্টারটিকে নিচে নামিয়ে সাপের কাছে পৌঁছায়, ভ্যান লিয়ার্ড লক্ষ্য করেন যে সাপটি 10 ফিট উচ্চতায় উঠে দাঁড়িয়েছে। এর অর্থ সাপটি সম্ভবত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। বিপদের লক্ষণ বুঝতে পেরে ভ্যান লিয়ার্ড ও তার সঙ্গীরা দ্রুত পালানোর সিদ্ধান্ত নেন। তবে তারা চলে যাওয়ার আগে সাপটির বেশ কিছু ছবি তুলে নেন। ক্যাম্পে ফিরে এসে যখন ভ্যান লিয়ার্ড এই সাপের ঘটনা এক্সপার্টদের কাছে বর্ণনা করেন, প্রথমে কেউ তার কথা বিশ্বাস করতে পারেননি। কিন্তু যখন এক্সপার্টরা ছবিগুলো দেখে তারাও অবাক হয়ে যায়। এই ঘটনার পর এক্সপার্টরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কঙ্গো জঙ্গলের ওই স্থানে ব্যাপক অনুসন্ধান চালায়, কিন্তু 50 ফুট লম্বা সাপের কোনো সন্ধান কখনোই পাওয়া যায়নি। এক্সপার্টদের মতে এটি সম্ভবত একটি আফ্রিকান রক পাইথন হতে পারে, যা সর্বোচ্চ 25 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো গ্রিন অ্যানাকোন্ডা, যা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে ভ্যান লিয়ার্ড যে সাপটির ছবি তুলেছিলেন তার দৈর্ঘ্য প্রায় 50 ফিট ছিল। তাহলে ভেবে দেখুন কঙ্গো জঙ্গল কতটা ভয়ঙ্কর এবং রহস্যময় হতে পারে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো পৃথিবীর সম্পদের এক বিশাল ভান্ডার হিসেবে পরিচিত, যেখানে মূল্যবান ধাতু ও খনিজের প্রচুর মজুদ রয়েছে। প্রাকৃতিক সম্পদের দিক থেকে দেশটি বিশ্বের শীর্ষ স্থানীয়দের মধ্যে অন্যতম। তবে আশ্চর্যের বিষয় হলো এত সম্পদ থাকা সত্ত্বেও দেশের বেশিরভাগ মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছে। এই দেশের সংকট ও দুর্দশা বছরের পর বছর ধরে চলে আসছে। 19 শতাব্দীতে কঙ্গো বেলজিয়ামের রাজা লিওপোল্ডের ব্যক্তিগত উপনিবেশে রূপান্তরিত হয়। তার শাসনকালে এখানকার মানুষদের উপর অত্যাচার ও শোষণ চলত, বিশেষ করে রবার সংগ্রহের কাজে। আর কঙ্গোর অধিবাসীদের দিয়ে বিনা পারিশ্রমিকে এই কঠিন কাজ করানো হতো। 1909 সালে দ্বিতীয় লিওপোল্ডের মৃত্যু হলেও কঙ্গোর মানুষের জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন আসেনি এবং প্রায় 100 বছর পরও কঙ্গোর মানুষের ভাগ্য অপরিবর্তিত রয়ে গেছে। বর্তমানে কঙ্গোতে কোবাল্ট মাইনিং অত্যন্ত জনপ্রিয়। কোবাল্ট হলো এমন একটি ধাতু যা স্মার্টফোন এবং ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। কঙ্গোতে এই ধাতুর বিশাল মজুদ রয়েছে। 2022 সালে বিশ্বজুড়ে মোট 1,66,000 টন কোবাল্ট উৎপাদন হয়, যার মধ্যে 1,11,000 টন কেবল কঙ্গোতে মাইনিং করা হয়েছিল। তবে দুর্ভাগ্যের বিষয় হলো কোবাল্ট মাইনিং থেকে প্রাপ্ত বেশিরভাগ লাভ বিদেশি মাইনিং কোম্পানিগুলোর হাতে চলে যায় এবং স্থানীয় কঙ্গোবাসী উপকৃত হয় না। কঙ্গোর মাইনিং শ্রমিকরা অতি কঠোর পরিশ্রম করলেও অত্যন্ত কম মজুরি পায়। মোবাইল ফোনে ব্যবহৃত কোবাল্ট একটি বিষাক্ত উপাদান, তবুও তারা জীবনের ঝুঁকি নিয়ে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করতে বাধ্য হয়। এখানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক এমনকি 7 বছর বয়সী শিশুরা মাইনিং
মাইনিং এর কাজ করে থাকে। এদের বেশিরভাগেরই কোনো নিরাপত্তা প্রশিক্ষণ বা সুরক্ষা সরঞ্জাম থাকে না, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। কঙ্গোতে স্বাস্থ্যের অবনতির হার অত্যন্ত বেশি, তবু জীবিকার তাগিদে তারা জীবনের ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক কাজ চালিয়ে যেতে বাধ্য হয়। টেরোসৌর নামে একটি উড়ন্ত সরীসৃপ ছিল, যা ট্রায়াসিক যুগের শেষের দিকে পৃথিবীতে বাস করত। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে জার্মানির কাবারিয়া অঞ্চলে এর জীবাশ্ম প্রথম আবিষ্কৃত হয়। ধারণা করা হয় এই প্রজাতি প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু যদি বলা হয় আজও কিছু টেরোসৌর এর জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। কঙ্গোর স্থানীয়দের মতে তারা মাঝে মাঝে জলাভূমি বা নদীর ধারে একটি অদ্ভুত পাখি দেখে থাকে। এই পাখির শরীর টিকটিকির মতো, কিন্তু ডানা বাদুড়ের মতো। তারা বলে এই অজানা প্রাণী কখনো কখনো জেলেদের আক্রমণ করে থাকে এবং স্থানীয় প্রাণীদের হত্যা করে। স্থানীয় উপজাতিগুলি এই প্রাণীটিকে কঙ্গোমাতো নামে চিনে। বিশ্ব প্রথম 1923 সালে কঙ্গোমাতো সম্পর্কে জানতে পারে যখন ফ্রাঙ্ক হিউমেলান একটি বই প্রকাশ করে, যার নাম ইন হুইচ বাউন্ড আফ্রিকা। বইটি প্রকাশের আগে হিউমেলান উত্তর কঙ্গের দিকে অভিযান করার সময় স্থানীয় মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলেন। তাকে এখানকার স্থানীয় উপজাতিরা কঙ্গোমাতো দানবের গল্পের সঙ্গে পরিচয় করায়। হিউমেলান একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন, তাই তিনি এই অজানা পাখি সম্পর্কে আরো জানতে বেশ আগ্রহী হয়ে ওঠেন। তিনি স্থানীয় জনগণের সাথে কথা বলে প্রাণীটির বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করেন। অবাক করা বিষয় হলো সবার বিবরণে একটি সাধারণ বৈশিষ্ট্য উঠে আসে, একটি উড়ন্ত প্রাণী যার ডানা অন্তত 2 মিটার পর্যন্ত বিস্তৃত। অনেক সাক্ষাৎকার গ্রহণের পর হিউমেলান নিশ্চিত হন যে সবাই একই ধরনের প্রাণী সম্পর্কে কথা বলছে, যা মূলত ৬৬ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। 19বিংশ শতাব্দীর শুরুতে কিছু ইউরোপীয় অভিযাত্রী কঙ্গোতে অভিযান চালানোর সময় নিঙ্গো নামে একটি উপজাতির কাছে একটি বিশেষ তলোয়ারের সন্ধান পান, যার নাম ছিল অ্যাঙ্গুলি সোয়ার্ড। প্রাচীন চিত্র দেখে তারা জানতে পারে যে এই তলোয়ারটি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহৃত হতো। স্থানীয় ভাষায় অ্যাঙ্গুলো অর্থ দণ্ডদাতার তলোয়ার। এই তলোয়ারটি কঙ্গো অঞ্চলে অত্যন্ত পরিচিত ছিল এবং শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হতো। এর দৈর্ঘ্য ছিল প্রায় 25 ইঞ্চি, মাথার আকৃতি ছিল কাস্তের মতো এবং নিচের প্রান্তে ছিল করাতের মতো ধারালো দাঁত। তবে এই তলোয়ারের একটি অন্ধকার ইতিহাসও রয়েছে, যা আজও কঙ্গোবাসীদের আতঙ্কিত করে তোলে। নিঙ্গো উপজাতিরা একসময় নরখাদক হিসেবে পরিচিত ছিল এবং তলোয়ারটি তারা বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করত। বন্দী বানিয়ে অন্য উপজাতির মানুষদের হত্যা করার জন্য এটি ব্যবহৃত হতো। যদিও বর্তমান সময়ে নিঙ্গো উপজাতিরা এখনো কঙ্গোতে রয়েছে, কিন্তু নরখাদক প্রথা তারা অনেক আগেই পরিত্যাগ করেছে। 1858 সালে বেলজিয়ামের শাসন শুরু হলে নিঙ্গো উপজাতির নরখাদক প্রথা নিষিদ্ধ করা হয়। তবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে বর্তমানে তারা বিশেষ অনুষ্ঠানে মানুষের পরিবর্তে ছাগল ব্যবহার করে থাকে। ছাগলকে তারা পবিত্র প্রাণী মনে করে এবং উৎসবের সময় ছাগল বলি দিয়ে তারা রক্ত পান করে থাকে। বহু বছর ধরে আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইতালির পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা এটিলিও গেটি ছিলেন এমনই একজন যিনি আফ্রিকার প্রতি আকৃষ্ট হন। 1927 সালে তিনি চিকিৎসার জন্য মিশরে আসেন এবং আফ্রিকার সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশ তাকে মুগ্ধ করে। এই উৎসাহ থেকে তিনি আফ্রিকায় বেশ কিছু সময় কাটান এবং স্থানীয় উপজাতিদের সঙ্গে মিশে ডকুমেন্টারি তৈরি শুরু করেন। কঙ্গোতে অবস্থানের সময় গেটি প্রায় 40,000 ছবি তোলেন এবং বিভিন্ন উপজাতির উৎসবে অংশগ্রহণ করেন। একটি বিখ্যাত ছবিতে তাকে গরিলাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা তার এই অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ। একবার কিছু স্থানীয় উপজাতি এটিলিও গেটিকে জানায় যে কঙ্গোর গভীরে একটি ভয়ঙ্কর গুহা রয়েছে, যেখানে একটি অশুভ আত্মার বসবাস বলে বিশ্বাস করা হয়। তাদের মতে যারা এই গুহায় প্রবেশ করে তারা আর কখনো ফিরে আসে না। এই গুহার নাম কওয়ানা, যার অর্থ স্থানীয় ভাষায় বেদনাদায়ক মৃত্যু। এই রহস্যময় গুহার প্রতি আকৃষ্ট হয়ে এটিলিও ঠিক করেন যে তিনি গুহার ভিতরে প্রবেশ করবেন। একটি বড় টিম নিয়ে তিনি গুহায় প্রবেশ করতে শুরু করেন। ভিতরে ঢোকার পরপরই তিনি একটি তীব্র দুর্গন্ধ অনুভব করেন এবং কিছুটা গভীরে যাওয়ার পর তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। গুহার ভিতরে অসংখ্য মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন কেউ গণহত্যা করে এই গুহায় দাফন করেছে। স্থানীয় লোকদের বিশ্বাস ছিল যে গুহার ভিতরে একটি অশুভ আত্মা বাস করে, যা মানুষকে অপহরণ করে হত্যা করে। তবে এটিলিও তার গবেষণায় জানতে পারেন যে প্রাচীনকালে এখানকার মানুষজন তাদের মৃতদেহ সম্মানজনকভাবে গুহার ভিতরে সমাহিত করত। গুহার ভিতরে পাওয়া কঙ্কালগুলো সম্ভবত সেই পুরনো রীতির অংশ ছিল, যেখানে মৃতদেহগুলিকে এখানে রেখে দেওয়া হতো তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানাতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।